আজকে আমরা এমন একজন ভারতীয় সেনার গল্প নিয়ে এসেছি যার ডিউটি নাকি মৃত্যুর পরেও শেষ হয়নি। হুম এই গল্পটা শুনলে সত্যি বিশ্বাস অবিশ্বাসের সীমানাটা কেমন যেন গুলিয়ে যায়। তাই না? মানে আমরা তো জানি যে মৃত্যুতেই সব শেষ, কিন্তু এমনও কি হতে পারে যে দেশের প্রতি কর্তব্যবোধ এতটাই তীব্র যে সেটা মৃত্যুকেও হার মানিয়ে দেয়? ঠিক এই প্রশ্নটাই তো আজকের আলোচনার কেন্দ্র। হ্যাঁ, আমাদের হাতে বাবা হরভজন সিংয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটা অডিও বুকের কিছু অংশ আছে। আর আমাদের আজকের আলোচনার মিশন হল এই উৎস ঘেঁটে বের করা যে কিভাবে একজন সাধারণ মানুষ এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হলেন। আর শুধু কিংবদন্তি নন, তাকে ভারতীয় সেনাবাহিনী আজও একজন কর্মরত সৈনিক হিসেবে সম্মান জানায়। এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়। একদম। তার নামে ছুটি মঞ্জুর হয়, মাইনে পাঠানো হয়, এমনকি ট্রেনে তার জন্য আলাদা সিট পর্যন্ত বুক করা হয়। চলুন এই অবিশ্বাস্য গল্পের গভীরে যাওয়া যাক। শুরুটা করি একেবারে তার ছোটবেলা থেকে, তাই না? হ্যাঁ, হরভজন সিংয়ের জন্ম হয়েছিল, সালটা ছিল ১৯৪৬, ৩০শে আগস্ট, পাঞ্জাবের জলন্ধর জেলার এক ছোট্ট গ্রাম ব্রোটাতে। তার শুরুটা তো বেশ সাধারণই ছিল, মানে আর পাঁচটা সাধারণ ছেলের মতোই বড় হওয়া। হ্যাঁ, কিন্তু তার স্বভাবে এমন কিছু ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করে দিত। উৎস থেকে জানা যায় তিনি ছোটবেলা থেকেই খুব শান্ত, ভদ্র আর পরোপকারী ছিলেন। বন্ধুদের মধ্যে নাকি তার একটা নামই হয়ে গিয়েছিল সবার সাহায্যকারী। ঠিক, বিপদে আপদে যে কাউকে সাহায্য করতে ছুটে যেতেন। এই গুণটাই হয়তো পরে তাকে সহযোদ্ধাদের কাছে বাবা হিসাবে প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, তার মানে এই বাবা হয়ে ওঠার বীজটা তার চরিত্রের মধ্যেই ছিল অনেক আগে থেকে। হুম তবে পড়াশোনায় নাকি খুব একটা মেধাবী ছিলেন না, কিন্তু একটা জুনুন, একটা প্যাশন তার মধ্যে ১৬ আনা ছিল। দেশের সেবা করা। একদম। সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকেই। আর সেই স্বপ্নকে উনি সত্যিও করেছিলেন। হ্যাঁ, ১৯৬৬ সালের ৯ই ফেব্রুয়ারি উনি ২৩তম পাঞ্জাব রেজিমেন্টে সিপাহী হিসেবে যোগ দেন। আর এই রেজিমেন্টের তো বীরত্বের একটা লম্বা ইতিহাস আছে। অবশ্যই। তো ট্রেনিংয়ের সময় থেকেই তার কর্তব্যনিষ্ঠা আর ব্যতিক্রমী ব্যক্তিত্ব সবার নজরে পড়তে শুরু করেছিল। শোনা যায় সহযোদ্ধাদের সঙ্গে তার সম্পর্কটা নাকি বন্ধুর চেয়েও বেশি ছিল, অনেকটা বড় ভাইয়ের মতো। ঠিক তাই, সবার বিপদে আপদে পাশে থাকতেন, এমনকি নিজের ভাগের খাবারও নাকি অন্যকে দিয়ে দিতেন। আর এই নিঃস্বার্থ ভালোবাসার কারণেই সবাই তাকে ভালোবেসে বাবা বলে ডাকতে শুরু করে। এই বাবা ডাকটাই তাহলে ওনার যাত্রার মূল ভিত্তি। হ্যাঁ, আর এই যাত্রাটা একটা নতুন মোড় নেয় ১৯৬৮ সালে, যখন তাকে পোস্টিং দেওয়া হয় সিকিমের নাথুলা পাসে। ও, নাথুলা পাস। ওটা তো কোনো সাধারণ বর্ডার পোস্ট ছিল না। না, একদমই না। ভারত-চীন সীমান্তের এই জায়গাটা ১৪,০০০ ফুটেরও বেশি উচ্চতায়, বিশ্বের অন্যতম বিপদসংকুল কর্মক্ষেত্রও বলা যায়। কনকনে ঠান্ডা, অক্সিজেনের অভাব, আর যখন তখন বরফঝড়ের বিপদ তো ছিলই। তার উপর ছিল ভারত-চীন উত্তেজনার একটা চাপা পরিবেশ। এমন একটা জায়গায় পোস্টিং পাওয়া মানে শারীরিক আর মানসিকভাবে একটা কঠিন পরীক্ষা। অবশ্যই। কিন্তু হরভজন সিংয়ের মনোভাব ছিল একদম অন্যরকম। তিনি নাকি হাসি মুখে বলতেন, দেশের জন্য যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব। এই কথাতেই বোঝা যায় কর্তব্যের প্রতি তার সমর্পণ কতটা গভীর ছিল। আর নাথুলা পাসের সেই প্রতিকূল পরিবেশ ইতার জীবনের শেষ পরীক্ষার জায়গা হয়ে দাঁড়ায়। ১৯৬৮ সালের ৪ অক্টোবর। হ্যাঁ, সেদিন তিনি খচ্চরের পিঠে করে রসদ নিয়ে একটা দুর্গম পোস্টের দিকে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর বরফ ঝড়। ঠিক বরফের তোড়ে তিনি পা পিছলে গভীর এক খাদে পড়ে যান এবং বরফের নিচে চাপা পড়ে নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে বের করার জন্য তো ব্যাপক তল্লাশি চালানো হয়েছিল, তাই না? হ্যাঁ, কয়েকদিন ধরে তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। বরফের নিচে তার দেহ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ছিল। সবাই যখন আশা ছেড়ে দিচ্ছে, ঠিক তখনই গল্পটা এক অবিশ্বাস্য মোড় নেয়া। একদম, এখানেই কিংবদন্তির জন্ম। প্রচলিত বিশ্বাস আর তার সহযোদ্ধাদের কথা অনুযায়ী হরভজন সিং নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তার এক বন্ধু সিপাহী প্রীতম সিংয়ের স্বপ্নে আসেন। ১ মিনিট, সেনাবাহিনী তো সাধারণত কুসংস্কার বা এই ধরনের অলৌকিক ঘটনায় বিশ্বাস করা জায়গা নয়। একজন সাধারণ সৈনিকের স্বপ্নকে তারা কতটা গুরুত্ব দিয়েছিল? চমৎকার প্রশ্ন। আসলে প্রথমে সত্যিই কেউ বিষয়টাকে গুরুত্ব দেয়নি, স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু হরভজন সিং নাকি স্বপ্নে এসে শুধু দেখা দেননি, নিজের দেহের সঠিক অবস্থানও
মানে খুব স্পষ্টভাবে জানিয়ে দেন। তিনি বলে দেন যে ঠিক কোন জায়গায় তার দেহ বরফের নিচে চাপা পড়ে আছে। হ্যাঁ, আর তিনি নাকি বারবার স্বপ্নে আসতে থাকেন। তার মানে স্বপ্নটা একবারের ঘটনা ছিল না। না, একাধিকবার লাগাতার একই স্বপ্ন দেখার পর প্রীতম সিং তার সিনিয়র অফিসারদের বিষয়টা জানান। প্রথমে তারা ইতস্তত করলেও আর কোনো উপায় না দেখে শেষ চেষ্টা হিসেবে ওই জায়গায় তল্লাশি চালায়। হ্যাঁ, আর সবাই অবাক হয়ে যায়। তারা দেহটা খুঁজে পায়। একদম ঠিক, সেই জায়গাতেই। এই ঘটনাটা গোটা রেজিমেন্টের জন্য একটা বিস্ফোরণ ঘটায়। একজন মৃত সৈনিক স্বপ্নে এসে নিজের দেহের সন্ধান দিচ্ছেন। এটা কোনো সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব ছিল না। আর এখান থেকেই সাধারণ সিপাহী হরভজন সিংয়ের বাবা হরভজন সিং হয়ে ওঠার অলৌকিক যাত্রাটা শুরু হয়। আর তার সহযোদ্ধারা বিশ্বাস করতে শুরু করে যে তিনি মারা যাননি। তার আত্মা এখনও সীমান্তে টহল দিচ্ছে। তিনি মৃত্যুর পরেও ডিউটিতে আছেন। এই বিশ্বাসটা কি শুধু ওই একটা ঘটনার উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল? না, এরপর থেকে এমন সব ঘটনা ঘটতে শুরু করে যা এই বিশ্বাসকে আরও মজবুত করে তোলে। অনেক সৈনিক দাবি করেন বাবা হরভজন নাকি স্বপ্নে এসে তাদের আসন্ন বিপদের কথা আগাম জানিয়ে দিতেন। যেমন মানে কি ধরনের বিপদ? যেমন ধরুন চীন সেনার কোনো গোপন মুভমেন্টের খবর, বা হয়তো আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের সতর্কতা। আচ্ছা। এমনকি এটাও শোনা যায় যে কোনো সৈনিক যদি ডিউটিতে একটু ঘুমিয়ে পড়তেন, বাবা হরভজন নাকি তাকে স্বপ্নে এসে থাপ্পড় মেরে জাগিয়ে দিয়ে বলতেন, ডিউটি ঠিক করে কর। এটা তো অবিশ্বাস্য। শুধু স্বপ্ন নয়, আরও কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথাও তো শোনা যায়, তাই না? হ্যাঁ, অনেক অফিসের শপথ করে বলেছেন যে রাতের বেলা নাথুলা পাসের কাছে তারা বাবা হরভজন সিংয়ের ঘোড়ার খুরের শব্দ শুনেছেন। ঘোড়ার খুরের শব্দ? হ্যাঁ, মনে হতো যেন কেউ সত্যি বরফের ওপর দিয়ে টহল দিয়ে বেড়াচ্ছে। এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই তাকে ধীরে ধীরে একজন অদৃশ্য রক্ষকের আসনে বসিয়ে দেয়। এই বিশ্বাসটা যখন সেনাদের মধ্যে এতটাই গভীরে পৌঁছে গেল, তখন ভারতীয় সেনাবাহিনী কি করল? তারা তো এটাকে নিছক গল্প বলে উড়িয়ে দিতে পারত। পারত, কিন্তু তারা তা করেনি। এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সেনাবাহিনী এই বিশ্বাসকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিভাবে? তার সম্মানে নাথুলা পাসের কাছে একটি মন্দির বা স্মারক তৈরি করা হয়, যা আজ বাবা হরভজন সিং মন্দির নামে পরিচিত। আর সেই মন্দিরে নাকি আজও কিছু অদ্ভুত নিয়ম পালন করা হয়? হ্যাঁ, তার জন্য একটা ঘর নির্দিষ্ট করা আছে। সেখানে তার খাট, ইউনিফর্ম, বুট সব কিছু পরিপাটি করে রাখা থাকে। শুধু তাই নয়, আমি শুনেছি প্রতিদিন সকালে তার জন্য গরম চা আর খাবারও দেওয়া হয়। একদম। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সেনারা বিশ্বাস করেন যে প্রতিদিন সকালে কেউ অদৃশ্যভাবে এসে তার বিছানার চাদর টানটান করে গুছিয়ে দিয়ে যায়, তার বুট পালিশ করে দিয়ে যায়। যেন তিনি সত্যিই রাতে সেখানে এসে বিশ্রাম নিয়ে গেছেন। ঠিক তাই। এটা তো সিনেমার মতো শোনাচ্ছে, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। আনুষ্ঠানিক স্বীকৃতি কি শুধু এই মন্দির বানানোতেই সীমাবদ্ধ ছিল? না, আর এখানেই আমরা গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশে পৌঁছাই। ভারতীয় সেনাবাহিনী আজও প্রতি বছর ক্যাপ্টেন বাবা হরভজন সিংয়ের নামে 2 মাসের আনুষ্ঠানিক ছুটি মঞ্জুর করে। দাঁড়ান, একজন মৃত সৈনিকের নামে আনুষ্ঠানিক ছুটি সরকারি কাগজে কলমে? হ্যাঁ, তাকে মৃত্যুর পর অনারারি ক্যাপ্টেনের পদে উন্নীত করা হয়েছিল। আর সরকারি কাগজে লেখা হয়, ক্যাপ্টেন বাবা হরভজন সিং ইজ অন লিভ। আমি পুট মাই অফ। এটা কিভাবে সম্ভব? প্রতি বছর 14ই সেপ্টেম্বর 2 জন সেনা কর্মকর্তা তত্ত্বাবধানে তার ইউনিফর্ম, ছবি আর অন্যান্য জিনিসপত্র নিয়ে একটা জিপ নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত যায়। তারপর? সেখান থেকে ট্রেনে তার নামে বুক করা একটি বার্ফে করে সবকিছু পাঞ্জামে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ট্রেনে একটা খালি বর্থ রেখে দেওয়া হয়। সরকারি কাগজে লেখা হয় যে একজন মৃত সৈনিক ছুটিতে যাচ্ছেন। এটা তো মানে পৃথিবীর অন্য কোনো সেনাবাহিনীতে কি এমন নজির আছে? আমার জানা নেই। এটা কি শুধু সম্মান জানানো, নাকি এর কোনো প্রাতিষ্ঠানিক প্রয়োজনীয়তাও আছে? দেখুন, প্রাতিষ্ঠানিকভাবে এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এর গুরুত্ব বিশাল। কিভাবে? এটা শুধু হরভজন সিংকে সম্মান জানানো নয়, এটা হলো পুরো বাহিনীর কাছে একটা বার্তা দেওয়া যে কর্তব্যের কাছে মৃত্যুও তুচ্ছ, এবং আমরা তোমাদের আত্মত্যাগকে কখনো ভুলি না, এমনকি মৃত্যুর পরেও না। এটা একটা শক্তিশালী মরাল বুস্টার। তার মানে তিনি আর শুধু একজন সৈনিক নন, তিনি সেনাবাহিনীর বিশ্বাস আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। একদম। তাকে এখন আর কেউ সিপাহী বা ক্যাপ্টেন বলে না, সবাই বলে বাবা।
সীমান্তের রক্ষক। গার্ডিয়ান স্পিরিট বলতে পারেন। নাথুলা পাসে যখন ভারত আর চীনের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়, তখন ওনাকে চীনের পক্ষ থেকে বাবা হারভাজনের জন্য একটি চেয়ার খালি রাখার অনুরোধ করা হয়। চীনের পক্ষ থেকেও? হ্যাঁ, কারণ তারাও এই কিংবদন্তিকে সম্মান করে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি বুঝলাম? একজন সাধারণ গ্রামের ছেলে যে দেশের সেবা করার স্বপ্ন দেখত, সে তার কর্তব্যনিষ্ঠা আর আত্মত্যাগের মাধ্যমে এমন এক উচ্চতায় পৌঁছে গেল যেখানে মৃত্যুও তাকে স্পর্শ করতে পারে না। এই গল্পের গভীরে একটা খুব শক্তিশালী বার্তা লুকিয়ে আছে। দেশপ্রেম শুধু ইউনিফর্ম পরা বা অস্ত্র হাতে নেওয়া নয়, এটা আত্মার একটা শক্তি। বাবা হারভাজনের কাহিনী এটাই শেখায় যে দেশের প্রতি ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কোনো জাগতিক নিয়মিক কাউকে তার কর্তব্য থেকে সরাতে পারে না। তিনি আজও সেই সব সেনাদের মনের সাহস যোগান, যারা বিশ্বের অন্যতম কঠিন সীমান্তে দিনরাত এক করে দিচ্ছেন। তার উপস্থিতিটা একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। তাহলে আজকের আলোচনাটা যদি এক কথায় বলি, আমরা দেখলাম কিভাবে সিপাহী হারভাজন সিং তার মৃত্যুর পর এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে বাবা হারভাজন সিংয়ে পরিণত হলেন। একজন মানুষ থেকে তিনি পরিণত হলেন এক বিশ্বাসে, এক কিংবদন্তিতে, যার আত্মা আজও দেশের সীমান্ত পাহারা দেয় বলে মনে করা হয়। তার গল্পটা শুধু একজন সৈনিকের বীরত্বের কাহিনী নয়, এটা একই সাথে বিশ্বাস, কর্তব্যবোধ আর দেশপ্রেমের এক অমর গাথা। একদম। কিন্তু এই সবকিছু শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি প্রশ্ন? একজন সৈনিকের প্রতি সেনাবাহিনীর এই যে অবিচল বিশ্বাস, এই যে নজিরবিহীন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, এটা কি নিছকই একটি কিংবদন্তিকে বাঁচিয়ে রাখার চেষ্টা? নাকি এর পেছনে আরও গভীর কোনো কৌশল বা মনস্তাত্ত্বিক কারণ আছে? ঠিক তাই। প্রশ্নটা হল, বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল সীমান্তে মোতায়েন সেনাদের মনোবল এবং মানসিক শক্তিকে অটুট রাখার জন্য এটা কি সেনাবাহিনীর একটি সচেতন এবং শক্তিশালী কৌশল? এই বিশ্বাসকে ব্যবহার করে কি তারা ভয় আর একাকিত্বের বিরুদ্ধে লড়াই করার একটা উপায় খুঁজে পেয়েছে? একদম। এই কিংবদন্তি কি তাহলে শুধু একটা গল্প নয়, বরং সীমান্তে পাহারারত এক মনস্তাত্ত্বিক অস্ত্র? এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।